পশ্চিমবাংলার বিধানসভায় মাননীয় যিনি সংখ্যালঘু দরদি মিনিস্টার আছে তাকে প্রশ্ন করেছে যে ওয়াকফ সম্পত্তির ডিজিটালকরণ হওয়ার কথা শুনেছিলাম আমি, তো কতটা ওয়েবসাইটে আপলোড হয়েছে? উত্তর দিতে পারেনি। আপনারা বলুন, ওয়াকফ সম্পত্তি থেকে শুধুমাত্র ইমাম সাহেবদের মাইনে আর মুয়াজ্জিমদের মাইনে ছাড়া কিছু উপকার পেয়েছেন? একটু বলবেন। কিন্তু ওয়াকফ অ্যাক্ট আপনাদেরকে জানতে হবে, ওয়াকফ যে করে যাচ্ছে সেই বিষয়টা জানতে হবে। আপনারা অনেকে দেখুন, আপনাদের অনেক গরিব বাড়ির মেয়েদের বিবাহের জন্য ওর হাত কাছে যে আমরা বলি না আমার মেয়ের বিয়ের জন্য টাকা দাও, কিন্তু যে ওয়াকফ সম্পত্তি আছে ওই অ্যাক্ট খুলে একটু পড়ে দেখুন, ওখানে বলা আছে মুসলিম মহিলাদের বিবাহের জন্য এই ওয়াকফ সম্পত্তি থেকে দিতে হবে। এই অপদার্থ সরকার দিয়ে অত দূরের কথা উল্টে লুটে নিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, উত্তরপ্রদেশের পরে পশ্চিম বাংলার কলকাতাতে সবথেকে মূল্যবান ওয়াকফ প্রপার্টি আছে। কলকাতার ভ্যালুয়েবল প্রাইম প্রপার্টি গুলো ওয়াকফ প্রপার্টি, ওটা উদ্ধার হচ্ছে না। কেন হবে উদ্ধার? খোঁজ নিয়ে দেখুন। পশ্চিম বাংলার সরকারের বড় মন্ত্রী সেজে বসে আছে, সে ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। হাওড়া জেলার বিধায়ক, সব তথ্য আমার কাছে আছে। সময়ের সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি নাম ধরে ধরে বলে দেবো কোন নেতা কত বিঘে সম্পত্তি কত কাটা কলকাতায় লুট করে রেখেছে। কলকাতাটা কেন বলছি? ওগুলো হচ্ছে প্রাইম জায়গা, যেখানে এক কাটার দাম 2 কোটি টাকা। পার্ক সার্কাস এলাকা জানেন, তাও একটু আমি পয়েন্ট দিয়ে ল্যান্ডমার্ক বলে যাচ্ছি। কুয়েস্ট মল আছে জানেন তো? কুয়েস্ট মলের উল্টো দিকে আর বললাম না, এতটুকু থেকে যাচ্ছে, এখন নয়, সময় বলবো। ওর উল্টো দিকে কোনো গলির মধ্যে থেকে একটু যেতে হবে, এক্স্যাক্ট আমি ল্যান্ড বলছি না, লোকেশনটা ল্যান্ডমার্ক হিসাবে বলছি। ওখানে এই মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রী জায়গা নিয়ে রেখে দিয়েছে। আমির আলী রোড, যেটা মেহেদি বাগান আলিয়া মাদ্রাসার ওইখানটাতে হাওড়া জেলার এক বিধায়ক 12 কাঠা জমি দখল করে রেখে দিয়েছে। ওখানে 1 শতকের দাম অন্তত 1 কোটি টাকা। শুধু এইভাবে নয়, কলকাতার চাঁদনির মতো জায়গা, যেখানে কমার্শিয়াল এরিয়া 1 স্কোয়ার ফিট জায়গা আপনার 12 থেকে 13 হাজার টাকা ভাড়া। বিক্রির কথা বলছি না, হাইকোর্ট করেছি আমরা, একটা এখন হয়ে পড়ে আছে। সেখানে অপদার্থ সরকার মাত্র 5 টাকা ভাড়াই দিয়ে দিয়েছিল। ওখানে প্রায় 500-র অধিক স্কোয়ার ফিট জায়গা, বুঝতে পেরেছেন? এইরকম ভাবে লুটে নিচ্ছে। তো এখন যে জায়গায় আসি, তো এতদিন ধরে বেসরকারিভাবে আনঅফিসিয়ালি লুট হয়েছে, এবার কেন্দ্র সরকার বিল নিয়ে এসে অফিসিয়ালি সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটাকে কোনোভাবেই আমরা মেনে নেব না। আমাদেরকে ধমকানো হয়েছিল সিএএ করে তাড়িয়ে দেবে, আমাদেরকে অনেক কথা বলা হয়েছিল, অনেক ভয় পাইয়েছিল। আমি আপনাদের বলি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আর কোনো জায়গা আছে নাকি? আর এবার এগিয়ে যেতে হবে, এগিয়ে যাব কিভাবে? এগিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু সংবিধান আমাদের দেখিয়েছে। সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের অধিকারের জন্য এগিয়ে যাব, কোনোভাবেই আমরা ছেড়ে দেব না। এখন আমাদের এই বক্তব্যটাকে কাউন্টার করার জন্য আজকে কনভেনশন হচ্ছে, কালকে তৃণমূলের বন্ধুরা হয়তো করতে পারে কোনো জায়গায়। আমি শুধু তাদেরকে এতটুকু কথা বলবেন, আপনারা যদি কথা বলে আমার তৃণমূলের বন্ধুরা, তাদের বলবেন তোরা একটা শুধু তথ্য দে ভাই, আপনারা একটা তথ্য দেন আমাদেরকে যে ওয়াকফ প্রপার্টি থেকে 1 বছরে কত টাকা ইনকাম হয় আর সেই টাকাটা কোথায় কোথায় খরচ হয়। আমি 2021 সালে বিধানসভায় গিয়েছি, সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত এই কোশ্চেনটা আমি একাধিকবার বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে একবারের জন্য উত্তর দেয়নি। শুধু ইমাম আর মুয়াজ্জিমদেরকে মাইনে দিচ্ছে 2.5-3 হাজার টাকা, অতি শুধু হয়ে যাচ্ছে, বাকিটা লুট হয়ে যাচ্ছে। তাই ওদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন, সাথে যদি পারেন এটা অ্যাড করবেন যে 2011 এটা 2024, এই মধ্যখানে 13 বছরে
কত শতক জায়গা উদ্ধার করেছো। আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলতে পারি আপনাদের। আমার তো ভিডিওতে রেকর্ড হচ্ছে বক্তব্য, অনেকে হাতে মোবাইল আছে। দায়িত্ব নিয়ে বলছি, উদ্ধারের থেকে বেশি বেহাত হয়েছে এই সরকারের আমলে। আজকে এখানে কর্মস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে আপনাদের নামাজ পড়ে আসার সময় দেখছিলাম। এটা যদি ওয়াকফ সম্পত্তি হয়, কাগজগুলো একটু চেক করবেন মাঝে মধ্যে। এই সরকারের আমলে মুর্শিদাবাদের মতো জায়গাতে প্রায় 60 বিঘে একটা কর্মস্থান আছে, প্রায় 60 বিঘে। এই সরকারের আমলে ওয়াকফ সম্পত্তিকে 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে ওই কল্যাণ ব্যানার্জিদের সরকার। ওই কল্যাণ ব্যানার্জি আবার নাটক করে নাকি এবার হাত কাটছে। তাই বলি ওর নাটককে ওকে ঘরে রাখতে বলো, নাটক দিয়ে নওশাদকে অন্তত বোকা বানাতে পারবে না। 1 নম্বর খতিয়ান মানে কি? সরকারি সম্পত্তি খাস হয়ে গেল। সরকার যে কোনো ওই সময় ওই সম্পত্তিকে যে কোনো সময় যে কোনো কাউকে দিতে পারে, তাই তো ভাই? কিন্তু ওয়াকফ সম্পত্তি, আমি হাতে কাগজ নিয়ে বলছি আপনাদেরকে, যে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি যে কোনো সময় কাগজ দেখাতে প্রস্তুত আছি। তো ওই প্রায় 60 বিঘা জায়গা ওয়াকফের ছিল, ওটাকে এই পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এখন 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। কালকে যদি মনে করে আপনার বাপ দাদুর যার কবর আছে ওই মুর্শিদাবাদের কবরস্থানে, ওই কবরের ওপরে মদের ফ্যাক্টরি করবে, কেউ আটকাতে পারবেন? কারণ ওটা 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। ওই মদ কোম্পানিকে 99 বছর হোক আর যাই হোক একটা লিজ দিয়ে দিতে পারে। তাহলে আবার নাকি নাকে কাঁদছে একটাই কারণে, আপনার যে কাছে যে অস্ত্রটা আছে সেটাকে নেওয়ার জন্য। কি অস্ত্র? ভোট। আর ছাড়া কিছু নাই। কারণ এই সরকারকে দেখেছি তো, কেন্দ্রের বিজেপি সরকার যে সমস্ত বিলগুলো জনবিরোধী বিল ছিল, একটা বিলও পাস করাতে পারতো না যদি না এরা নাটক করে বিজেপিকে সুবিধা করে দিত। কেমন? আপনারা জানেন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, সেই সময় এই তৃণমূলের এমপিদের অবস্থা কি ছিল খোঁজ নিন। 370 ধারা, সেই সময় কি অবস্থা ছিল দেখুন। আপনার 3 তালাকের বিরুদ্ধে কি অবস্থা ছিল দেখুন। প্রতিটা ক্ষেত্রে দেখুন কি অবস্থা ছিল। দেখলে দেখতে পাবেন কি ভিতরে ভোটাভুটি হচ্ছে, এরা ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বাইরে বেরিয়ে কি বলছে, এ বিল হাম লোগ नहीं मानते हैं। আপনি আমি কি ভাবছি, ওরে বাবা দেখেছো আমাদের জন্য লড়াই করেছে, হাত কেটে ফেললো আমাদের জন্য। আর কিছু মলি সাহেব বেরিয়েছে, পেড মলি সাহেব। পেড মানে বুঝতে পারছেন না? আমি অন ক্যামেরা বলছি, ও আমার বিরুদ্ধে যা হবার হবে, আমি ভোট নিয়ে ভাবি না, জিততে হবে এই স্বপ্ন আমি দেখি না। আমার যতটুকু টাইম পেয়েছি হক কথা বলে যাব। মানুষ সুযোগ দিলে বেশি বলবো, না দিলে কম বলবো। কিছু মলি সাহেব বেরিয়েছেন, তাদেরকে টাকা দিয়ে আবার পাঠানো হচ্ছে, ওকে ফুল দিচ্ছে। আরে ওইখান থেকে বেরিয়ে আসার কাজ নয়, ওখানে দাঁড়িয়ে ওদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিতে হবে যে আপনারা যেটা করছেন অন্যায় করছেন। যদি সংখ্যাধিক্যের দেখিয়ে আপনি অন্যায় করেন, আগামী দিনের জবাবটা জনগণই দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও নাটক করে হাত কেটে বাইরে এসে আপনার আমার সিম্প্যাথি নিচ্ছে। ও যখন আপনার ফার্মারদের বিরুদ্ধে বিল পাস করেছিল, যখন 370 ধারা, যখন আপনার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই ধরনের যে সমস্ত বিল জনগণের বিপক্ষে যাবে, তালাকের মতো বিল একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করবে, তখন এরা কি করেছিল বলুন তো? ভেতরে ভোটাভুটি করলে বিজেপির বিলটা আটকে যেত, বিজেপি পারতো না পাস করাতে। এরা তা না করে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে কি বলছে, হাম লোগ ये বিল नहीं मानते हैं, আমরা এই বিলকে মানি না বলে স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি না। হয়তো সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দিতে পারেন, কিন্তু তাপস ব্যানার্জি, প্রসেনজিৎ বাবু, মাস্টার সাহেব, নওশাদ সিদ্দিকীকে এত সহজে তো ভুল বুঝিয়ে দেওয়া যায় না।